হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু বিএম একাডেমি। দেখো, আজকের ভিডিওতে আমরা কেমিক্যাল বন্ডিংয়ের যে পার্টটা আলোচনা করব সেটা হচ্ছে বন্ড এনার্জি অ্যান্ড বন্ড লেংথ, অর্থাৎ বন্ধন শক্তি ও বন্ধন দৈর্ঘ্য। তো এই যে বন্ধন শক্তি ও বন্ধন দৈর্ঘ্য আমরা আলোচনা করব কোনো একটা বন্ডের ক্ষেত্রে, তো প্রথমেই সেটা নির্ভর করবে হাইব্রিডাইজেশন বা সংকরায়নের ওপর। তো আগের ভিডিওতে দেখো আমরা হাইব্রিডাইজেশন সম্পর্কে দেখেছি যে হাইব্রিডাইজেশন হতে পারে SP2, SP3, SP3D, এরকমভাবে হাইব্রিডাইজেশনগুলো হতে পারে। তো এই হাইব্রিডাইজেশনে দেখো এস অরবিটাল এবং পি অরবিটাল এখানে হাইব্রিডাইজেশনে অংশগ্রহণ করেছে। তো একটা জিনিস খেয়াল রাখবে যে যেহেতু পি কক্ষক বা পি অরবিটালের তুলনায় এস অরবিটাল নিউক্লিয়াসের কাছাকাছি অবস্থিত, তাই এস ক্যারেক্টার যত বাড়বে বা এসের পার্সেন্টেজ যত বাড়বে পি এর তুলনায়, তত সেই বন্ধনটা বেশি শক্তিশালী হবে এবং সেই বন্ধনটা দৃঢ় হবে। সেই বন্ধনটাকে ভাঙতে বেশি পরিমাণ শক্তি প্রয়োজন হবে এবং তার বন্ধন দৈর্ঘ্য যথারীতি কম হবে, কারণ বন্ধন শক্তি বেশি মানেই যে অ্যাটমগুলো থাকবে সেই অ্যাটমগুলো কী হবে, কাছাকাছি অবস্থান করবে, পরস্পর স্ট্রং ফোর্স অফ অ্যাট্রাকশনের মাধ্যমে আবদ্ধ থাকবে এবং যথারীতি কী হবে, বন্ধন দৈর্ঘ্য কম হবে। তাহলে জেনারেলি দেখো এই যে এসপি আমরা লিখেছি, এখানে আমাদের এসের পার্সেন্টেজ হবে 50%, পি এর পার্সেন্টেজ হবে 50%, কারণ দুটোই হাফ হাফ আছে। এখানে যদি আমরা এসের পার্সেন্টেজ করতে চাই, তাহলে এসের ভাগ দেখো পি এর তুলনায় 1/3 অংশ, তাহলে 1/3 ইন্টু 100, তার মানে 33.33%। এখানে যদি আমরা অংশগ্রহণ পার্সেন্টেজ বের করতে চাই, তাহলে এসের পার্সেন্টেজ হচ্ছে 1/4 ইন্টু 100, কারণ এখানে একটা এস আছে, 3টে পি আসে, তাহলে এর আনুপাতিক ভাগার যেটা হবে এসের, সেটা হচ্ছে 1/4 অংশ ইন্টু 100, তার মানে এস আছে এখানে 25%। তাহলে পি এখানে 50%, এখানে পি হবে ওই 66.66%, এবং এখানে পি এর পার্সেন্টেজ হবে 75%। তো একটা জিনিস লক্ষ্য করে দেখো, সব থেকে বেশি এস ক্যারেক্টার বা এসের পার্সেন্টেজ আছে এস পি এর ক্ষেত্রে, তার থেকে একটু কম আছে SP2-তে, তার থেকে কম আছে SP3-তে। তাহলে যদি আমরা একটা অর্ডার লিখি যে এস ক্যারেক্টার এর অর্ডার, আমরা বলতেই পারবো SP গ্রেটার দেন SP2 গ্রেটার দেন SP3। তাহলে যে ক্ষেত্রে এসের ক্যারেক্টার বেশি হবে, অর্থাৎ SP এর ক্ষেত্রে যে বন্ধনটা হবে সেই বন্ধনটা বেশি শক্তিশালী হবে কার তুলনায়, SP2 এর তুলনায়। আবার SP2 বেশি শক্তিশালী হবে SP3 এর তুলনায়। আবার দেখো উল্টোভাবে যদি আমরা দেখি যে SP বন্ধনটা যেহেতু সবচেয়ে বেশি শক্তিশালী, তাই এর বন্ধন শক্তি হচ্ছে সর্বোচ্চ, তাহলে এর বন্ধন দৈর্ঘ্য হয়ে যাবে সবচেয়ে কম, কারণ এখানে যে অরবিটালগুলো থাকবে সে অরবিটালগুলো স্ট্রংভাবে ওভারল্যাপ করবে একে অপরের সাথে এবং খুব কাছাকাছি থাকবে, ফলে যথারীতি বন্ধন দৈর্ঘ্য কী হবে, কমে যাবে। তাহলে বন্ধন শক্তির ক্রম হিসাবে আমরা এক্সাম্পল দিতে পারি এরকম যে C≡C গ্রেটার দেন, আচ্ছা এখানে এইচ করলাম, HC≡CH গ্রেটার দেন C≡C, বাকিগুলোতে হাইড্রোজেন থাকবে, গ্রেটার দেন C বাকিগুলো হাইড্রোজেন দ্বারা ভরাট করলাম। তাহলে এখানে দেখো C≡C থাকছে, এখানে C≡C থাকছে, এখানে C≡C থাকছে। প্রথম যেটা আমরা করলাম C≡C, এখানে কার্বন এর কথা যদি আমরা ভাবি, তাহলে এই কার্বনটা হচ্ছে sp হাইব্রিডাইজড, ঠিক আছে, কারণ এখানে একটা সিগমা বন্ড, এখানে একটা সিগমা বন্ড, অর্থাৎ এই কার্বনটা হবে আমাদের sp হাইব্রিডাইজড এবং এই কার্বনটাও হবে আমাদের sp হাইব্রিডাইজড। এখানে দেখো তিনখানা সিগমা বন্ড থাকছে, তার মানে এই কার্বন পরমাণুগুলো হবে sp2 হাইব্রিডাইজড এবং এখানে এই কার্বনগুলো হবে sp3 হাইব্রিডাইজড, কারণ এখানে 4টে করে সিগমা বন্ড রয়েছে। এই হাইব্রিডাইজেশনের কনসেপ্টটা আমরা আগের ভিডিওতে টোটালি ডিসকাস করেছি, যদি কারোর প্রবলেম হয় বুঝতে তাহলে আগের ভিডিওটা দেখে নিতে পারো, কারণ আমরা সেখানে বলেছি যে হাইব্রিডাইজেশন বের করার সময় শুধুমাত্র সিগমা বন্ড এবং লোন পেয়ার ইলেকট্রন কাউন্ট করতে হয়, পাই বন্ড কাউন্ট করা চলে না। তাহলে ট্রিপল বন্ডের ক্ষেত্রে আমরা দেখতে পেলাম কার্বন পরমাণুগুলো sp হাইব্রিডাইজড, অর্থাৎ এস ক্যারেক্টার এখানে সব থেকে বেশি, তারপর হচ্ছে এস ক্যারেক্টার ডবল বন্ডের ক্ষেত্রে sp2 হাইব্রিডাইজড, অর্থাৎ এর এস ক্যারেক্টার তুলনামূলক কম, এখানে এস ক্যারেক্টার আরও কম। তাহলে যদি আমরা অর্ডার লিখি যে বন্ধন শক্তির অর্ডার কি হবে বা বন্ড এনার্জির অর্ডার কি হবে, তাহলে আমরা বলতেই পারবো যে C≡C গ্রেটার দেন C≡C গ্রেটার দেন C≡C। আবার যদি আমরা বন্ধন দৈর্ঘ্যের যদি আমরা ক্রম লেখার চেষ্টা করি, তাহলে বন্ধন দৈর্ঘ্যের ক্রমটা হবে ঠিক উল্টো, অর্থাৎ এর ক্ষেত্রে বন্ধন দৈর্ঘ্য সব থেকে কম হবে C≡C এর ক্ষেত্রে, তার থেকে বন্ধন দৈর্ঘ্য বেশি হবে C≡C এর ক্ষেত্রে,
তার থেকে বন্ধন দৈর্ঘ্য বেশি হবে সি, সিঙ্গেল বন্ড সি এর ক্ষেত্রে। তার কারণ প্রথমটাতে এস ক্যারেক্টার 50%, এখানে এস ক্যারেক্টার 33.3%, পরেরটাতে এস ক্যারেক্টার হচ্ছে 25%। তাহলে এখানে এস ক্যারেক্টার সবচেয়ে বেশি, এখানে এস ক্যারেক্টার হচ্ছে মাঝারি মানের, এখানে এস ক্যারেক্টার সবচেয়ে কম। তাহলে ওভারল্যাপ এখানে সবচেয়ে বেশি বা অভিলেপন এখানে সবচেয়ে বেশি, এখানে অভিলেপন মাঝারি মানের, এখানে অভিলেপন হচ্ছে সবচেয়ে কম। তাহলে বন্ড এনার্জি বা বন্ধন শক্তি এর সবচেয়ে বেশি, এর মাঝারি মানের, এর সবচেয়ে কম। যথারীতি লাস্ট পয়েন্ট বন্ধন দৈর্ঘ্য এর হয়ে যাবে সবচেয়ে কম, এর মাঝারি মানের, এর হয়ে যাবে সবচেয়ে বেশি। আচ্ছা, এর সাথে আরও দুটো পয়েন্ট আমাদেরকে খেয়াল রাখতে হবে। সেটা হচ্ছে যে যত আমরা কোনো একটা শ্রেণী বরাবর ওপর থেকে নিচের দিকে নামবো, তাহলে আমরা প্রত্যেকেই জানি শ্রেণী বরাবর ওপর থেকে নিচের দিকে নামলে তার বন্ধন দৈর্ঘ্যটা বৃদ্ধি পায় বা তার সাইজটা বৃদ্ধি পায়, ফলে বন্ধন দৈর্ঘ্য কী হবে, যথারীতি বৃদ্ধি পাবে এবং বন্ধন শক্তি ক্রমশ কী হয়ে যাবে, হ্রাস পাবে। তাহলে ওপর থেকে নিচের দিকে কোনো শ্রেণী বরাবর যদি আমরা নিচের দিকে নামি, তাহলে বন্ধন শক্তি হ্রাস পাবে এবং বন্ধন দৈর্ঘ্য বৃদ্ধি পাবে। তাহলে আমরা লিখতে পারি বন্ধন শক্তি হ্রাস পাবে উপর থেকে যদি আমরা নিচের দিকে নামি, আর বন্ধন দৈর্ঘ্যটা কী হবে, বৃদ্ধি পাবে। আরেকটা পয়েন্ট তো আমরা খেয়াল রাখবে যে লোন পেয়ার ইলেকট্রনের সংখ্যা যত বাড়বে বন্ধন শক্তির মান তত কমে যাবে। তাহলে লোন পেয়ার সংখ্যার সাথে বন্ধন শক্তির সম্পর্ক হচ্ছে ব্যস্তানুপাতিক, কারণ লোন পেয়ার থাকা মানে সেটা বন্ধনের সাথে বিকর্ষণ করবে এবং বিকর্ষণ করার ফলে বন্ধন এনার্জি বা বন্ধন শক্তি কমে যাবে, ওভারল্যাপটা অতটা ভালো হবে না এবং যথারীতি বন্ধন শক্তির মান কমার সাথে সাথে বন্ধন দৈর্ঘ্য বৃদ্ধি পেতে থাকবে। তো আজকের ভিডিওটা এইটুকুই। পরের ভিডিওতে আমরা আলোচনা করব বন্ধন কোণ বা বন্ড অ্যাঙ্গেল। ওকে, থ্যাংক ইউ।